এডুকের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আয়কর আইন 2023-এ যে পরিবর্তনগুলো অর্থ অধ্যাদেশ 2025-এর মাধ্যমে নিয়ে আসা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে এখানে এটা অর্থ অধ্যাদেশ 2025-এর যে আই ইয়েটা আয়করের যে অংশটা, আয়কর আইন 2000 যে অংশটা, তাহলে এখানে দেখি ধারা 2-19। তাহলে এখানে দেখি ধারা 2-19 নম্বরে কি ছিল? 19 নম্বরে ছিল কমিশনার, তো 4-এ উল্লেখিত কর কমিশনার বা কর কমিশনার বৃহৎ। তাহলে এই জায়গায় পরিবর্তন হচ্ছে কমিশনার অর্থ দফা 26-এ ক এ উল্লেখিত কর কমিশনার। তাহলে দফা 19-এর পরিবর্তে এই যে এই এই দফা এই জিনিসটা প্রতিস্থাপিত হবে। তাহলে আগে যেটা ছিল সেই জিনিসটাকে বাদ দিয়ে এটা একটা দফা 26 ক সংযোজিত হয়েছে, যেটা আমরা পরে দেখব। দফা 22-এর উপদফা 6। তার দফা 22-এর উপদফা যাহার বিরুদ্ধে এই আইনের অধীন কোনো কার্যধারা গ্রহণ করা হয়েছে। তাহলে যাহার বিরুদ্ধে, বিরুদ্ধে শব্দের ক্ষেত্রে, বিরুদ্ধে শব্দের ক্ষেত্রে বিরুদ্ধে শব্দের পরিবর্তে ক্ষেত্রে, তাহলে যাহার ক্ষেত্রে এই আইনে অধীন, তাহলে এই বিরুদ্ধে শব্দটা বাদ যাবে। দফা 23-এ কর দিবস যেটা ছিল, এটা নিয়ে আমি আরো অনেকগুলো ভিডিও করেছি, আপনারা একটু দেখে নিবেন সেই জিনিসটা। এই যে দফা কতে যে ইয়েটা আছে, সরি, আয়কর আইন 2023-এ অর্থ আইন 2024 অনুযায়ী কর দিবস যেটা ছিল দফা 23 2-23-এ, সেটা এখানে বলা হচ্ছে এটা বিলুপ্ত হয়েছে। 26-এর ক, তাহলে আগে 26-এ দেখে 26-এর ক, কর কমিশনার তো ধারা কর কমিশনার অর্থ ধারা 4-এ উল্লেখিত। তাহলে 26-এ ক ও মহাপরিচালক এই শব্দটি এখন আহ, এই যে এখানে যে শব্দটা আছে উল্লেখিত ও মহাপরিচালক পরিদর্শন, তাহলে কর কমিশনের উল্লেখিত এ, যে ও কর কমিশনার বা ও মহাপরিচালক যে শব্দটা আছে, এই যে নিচে যে ও মহাপরিচালক শব্দটা আছে, সেই জিনিসটা পরিবর্তন হয়ে মহাপরিচালক পরিদর্শন, কর কমিশনার, বৃহৎ করদাতা, কর কমিশনার, আয়কর গোয়েন্দা, এই শব্দগুলো প্রতিস্থাপিত হবে। 45-এ বলা হচ্ছে, দেখো 45-এ, তাহলে আমরা 45-এ চলে যাই। তাহলে তাহলে এইভাবেই কিন্তু আপনাদেরকে পড়তে হবে। 45-এ দফা কত উল্লেখিত কোনো ব্যক্তি, তাহলে কোনো ব্যক্তি শব্দের পরিবর্তে কি হবে? কোনো স্বাভাবিক ব্যক্তি। তাহলে এই জায়গাটাতে কোনো ব্যক্তির পরিবর্তে কোনো স্বাভাবিক ব্যক্তি এই শব্দটি যুক্ত হয়েছে। তারপর আছে 48-এ। 48-এ কি আছে? ন্যায্য বাজার মূল্য অর্থ বোর্ড কর্তৃক নির্ধারিত হবে। তাহলে এখানে একটা ন্যায্য বাজার মূল্যের একটা সংজ্ঞা এখানে দেওয়ার চেষ্টা করেছে। আমরা যখন ন্যায্য বাজার মূল্য পড়বো তখন আমরা বুঝতে পারবো যে এই জিনিসটা, এটা আগে এখানে বোর্ড কর্তৃক নির্ধারিত মূল্য এভাবে বলা হয়েছিল, এখন সেটাকে একটা সংজ্ঞার মাধ্যমে নিয়ে আসা হয়েছে। ধারা 54-তে বলা হচ্ছে প্রধান কর্মকর্তা অর্থে কোনো কোম্পানি, সংস্থা, ব্যক্তির সঙ্গে, তাহলে এখানে সংস্থা শব্দটি বিলুপ্ত হবে। তাহলে ধারা 54-তে সংস্থা শব্দটি বিলুপ্ত হবে। চিহ্ন ও, তাহলে সংস্থা, চিহ্ন ও শব্দ বিলুপ্ত হবে। তাহলে এই যে কমা দিয়ে যে শব্দটা ছিল সেটা চলে যাবে। আচ্ছা, তারপর কত উল্লেখিত কর্তৃপক্ষ, কোম্পানি, সংস্থা শব্দগুলো ও চিহ্নগুলো পরিবর্তে কোম্পানি শব্দটি পরিবর্তিত হবে। তাহলে কর্তৃপক্ষ, কোম্পানি যেটা ছিল, যে আহ, কত উল্লেখিত কর্তৃপক্ষ যে জিনিসটা ছিল, এই যে কর্তৃপক্ষ, কোম্পানি, সংস্থা, এগুলো পরিবর্তে কোম্পানি শব্দটি কোম্পানি শব্দটি পরিবর্তিত হবে। এটা বলছে কি কোম্পানি শব্দটি আসবে। অনুরূপভাবে 62-তে যদি দেখি কোন সম্পত্তি যুক্তিসঙ্গত ভাড়া মূল্য কতে, 62-এর কতে, তাহলে আমরা যাই 62-তে চলে যাই। 62 বর্ষান্তের সম্পত্তির, তাহলে এখানে কি বলছে কি ওই কয়ের আগে যেটা ক ছিল সেটার পরিবর্তে নিম্নরূপ কটি প্রতিস্থাপিত হবে। কোন সম্পত্তির যুক্তিসঙ্গত বার্ষিক ভাড়া, আগে ছিল বৎসরান্তের সম্পত্তির যুক্তিসঙ্গত বার্ষিক ভাড়া, এখন হচ্ছে কোন সম্পত্তির যুক্তিসঙ্গত বার্ষিক ভাড়া। আর ধারা 63-তে যেটা আছে বিক্রয়লব্ধ অর্থ, এখানে যাত্রীবাহী তাহলে এখন আমরা দেখি আহ, দফা 77। তাহলে 77-এ চলে যাই আমরা। আহ 77-এর মধ্যে কোনো মূলধনী সম্পদ, মূলধনী পরিসম্পদ,
তাহলে এই শব্দটি উপদ্রবা গয়ে কি বলছে, কোনো শেয়ার স্টক, সেই জায়গায় বলছে যে শেয়ার স্টকের পরিবর্তে সিকিউরিটিজ শব্দ প্রতিষ্ঠিত হবে। তাহলে শেয়ার বা স্টকের জায়গায় সিকিউরিটিজ, তাহলে সিকিউরিটিজ বললে তখন ও যে উপরে যে সিকিউরিটিজের সংজ্ঞা আছে সেই জিনিসটা পুরোটাই কাভার করবে। এরপরে দফা ৮০ এর পর নতুন একটি দফা ৮০ ক সন্নিবেশিত হবে। এটা নিয়ে আমি একটা ভিডিও করেছি, আপনারা দেখে থাকবেন। এই ৮০ এর পরে নতুন একটা ৮০ ক, এই ৮০ কটা হচ্ছে রিটার্ন দাখিলের ক্ষেত্রে নির্দিষ্ট তারিখ। এটা নিয়ে একটা নতুন একটা ভিডিও করা আছে, আমার চ্যানেলে দেখে রাখবেন আপনারা, দেখলে বুঝতে পারবেন যে কখন আমাদেরকে রিটার্ন দাখিল করতে হবে। বিশেষ করে ব্যক্তি করদাতার ক্ষেত্রে ৩০তম দিন, নভেম্বর মাসের ৩০তম দিন, আর হচ্ছে কোম্পানির ক্ষেত্রে নবম মাসের ১৫তম দিন। তো সুতরাং এটা আগে ছিল, আগে একটা ক্যালকুলেশন ছিল, সেটা এখন বাদ দিয়ে ডাইরেক্ট নবম মাসের ১৫তম দিন। তাহলে সেই জিনিসটা ৮০ কতেও সন্নিবেশিত হয়েছে। আর ৮১তে, ৮১তে বলা হচ্ছে কি, ৮১তে বলা হচ্ছে উপদফা এই দীর্ঘ ইয়ের নিম্নরূপ নতুন দফা উ শব্দ। তাহলে দীর্ঘ ইয়ের পরে এই যে এখানে আমরা দেখি ৮১ এর মধ্যে যে দীর্ঘ ই, ই দীর্ঘ ইর পরে একটা নতুন দফা কি বলছে, ও কোনো নির্দিষ্ট কার্য সম্পাদনের উদ্দেশ্য গঠিত জয়েন্ট ভেঞ্চার কর্তৃক কর পরবর্তী মুনাফা স্বাভাবিক ব্যক্তি ব্যতীত অন্যান্য অংশীদারের মধ্যে বন্টন করা হলে উক্ত বন্টনকৃত অংশ, তাহলে সেই জিনিসটা সন্নিবেশিত হবে। এটা ছিল, আমি শুধু সংজ্ঞা রিলেটেড জিনিসগুলো আলোচনা করেছি। এরপরে হচ্ছে ধারা ৪। এখন আসি আমরা ধারা ৪-এ যদি চলে যাই, এই যে ধারা ৪, এক্ষেত্রে দফা ঝতে, ঝতে উল্লেখিত অতিরিক্ত মহাপরিচারক প্রশিক্ষণ, এই যে অতিরিক্ত মহাপরিচারক প্রশিক্ষণ, এই শব্দগুলো বন্ধনীভূত পরিচারক প্রশিক্ষণ, পরিচারক প্রশিক্ষণ শব্দগুলো বন্ধনী প্রতিস্থাপিত হবে, তাহলে এটার জায়গায় পরিচালক প্রশিক্ষণ এসে এসে যাবে। এরকম দফা নিয়তে যে পরিবর্তনটা, তারপর এগুলো আহ, অর্থাৎ এটা হচ্ছে আয়কর কর্তৃপক্ষ রিলেটেড যে পরিবর্তনগুলো, সেটা ধারা ৪-এ বর্ণিত আছে। এরপরে যদি আমরা যাই ধারা ১৩-তে, তাহলে ১৩-র মধ্যে কি বর্ণিত করা আছে, ১৩-র মধ্যে আছে হচ্ছে উক্ত আইনের উপধারা ২-এর ক্ষয়ের পরিবর্তে, তাহলে উপধারা ২-এর তিনি জেলা জজ বা আইনি জেলা জজ আছেন বা ছিলেন, সেটাকে বলা হচ্ছে তিনি জেলা ও দায়রা জজ অথবা অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত আছেন। আগে থাকলে হবে না, বর্তমানে থাকলে এটাই উনি কর আপিল ট্রাইব্যুনালে উনি আসতে পারবেন। তারপর যদি দেখি ধারা ১৫-তে, ধারা ১৫-তে বলছে কি, ১৫-এর উপধারা ৩-এর পরিবর্তে নিম্নরূপ, তাহলে এই ৩টা বাদ যাবে, বর্তমানে যে ৩টা আছে এইটা বাদ যাবে, এবং নতুন এই ৩টা যুক্ত হবে। আপিল ট্রাইব্যুনাল কোনো বেঞ্চে কেবল দুইজন সদস্য থাকিলে এবং মতামত ভিন্ন হইলে উক্ত মামলাটি শুনানির উদ্দেশ্যে সরকার আপিল ট্রাইব্যুনালের উক্ত বেঞ্চে অতিরিক্ত সদস্য নিয়োগ করিতে পারিবে এবং মামলা সিদ্ধান্ত অতিরিক্ত সদস্যের সমন্বয়ে গঠিত আপিল ট্রাইব্যুনালের উক্ত বেঞ্চের সদস্যগণের অধিকাংশের মতামত, সর্বোচ্চ মতামতের ভিত্তিতে এটা গৃহীত হবে। তাহলে এখানে একটা পরিবর্তন নিয়ে আসা হয়েছে। এরপরে ধারা ১৯-এ, তাহলে ১৯-এ ছিল অতিরিক্ত কর আরোপ, তাহলে ১৯-এর কোন জায়গায় পরিবর্তন হয়েছে, ১৯-এ কোনো ব্যক্তিকে কোনো আয় বর্ষে তাহার ব্যবসায়ী পেশায় নিয়োগ, তাহলে কোনো ব্যক্তিকে কোনো আয় বর্ষে তাহার ব্যবসায়ী নিয়োগ, এই শব্দগুলোর পরিবর্তে কোনো স্বাভাবিক ব্যক্তিকে কোনো আয় বর্ষে, তাহলে এটা কোনো ব্যক্তির জায়গায় কোনো স্বাভাবিক ব্যক্তিকে শব্দগুলো প্রতিস্থাপিত হয়েছে। আর ধারা ২০টা পুরোটাই বিলোপ করা হয়েছে, আমদানি রপ্তানি বিনিয়োগের পার্থক্যের উপর আরোপ, এটা পুরোটাই বিলোপ বিলোপ করা হয়েছে। অর্থাৎ আমদানি এবং রপ্তানি যে ঘোষিত আমদানি রপ্তানি যে গৃহীত অর্থের পরিমাণ প্রকৃত লেনদেন মূল্যে পার্থক্য রয়েছে, এই ধারা পুরো ২০টাই বাদ দেওয়া হয়েছে। ধারা ২১-এ উপধারা ১-এ বলছে কি, ২১-এর ১-এ উপধারা ১-এর নিবাসী বাংলাদেশী শব্দগুলো পরিবর্তিতে করদাতা বা জন্মসূত্রে বাংলাদেশে ছিলেন বা আছেন এইরূপ, তাহলে নিবাসী শব্দটার পরিবর্তে এখানে এই যে উল্লেখিত নিবাসী শব্দটির পরিবর্তে নিবাসী বাংলাদেশী শব্দটির পরিবর্তে এই জিনিসটা যোগ হবে, করদাতা ও জন্মসূত্রে বাংলাদেশী ছিলেন বা আছেন এইরূপ করদাতা রিটার্ন, এই জিনিসটাও যুক্ত হবে। ধারা ২২টা আগে যেটা ছিল
এটা পুরোটাই পরিবর্তন হয়ে নতুন এই 22 এটা সংযোজিত হবে। সংরক্ষিত আয়, রিটেন আর্নিং, সঞ্চিতি, রিজার্ভ, উদ্ধৃত সারপ্লাস এর উপর কর হবে। ধারা 25-এর ক্ষেত্রে বলা হচ্ছে আহ, উক্ত আইনে 25-এ যে ক্ষেত্রে শব্দটির পরিবর্তে চতুর্থ পঞ্চম এবং আহ, এবং তাহলে যে ক্ষেত্রে কোনো ব্যক্তির এক্ষেত্রে বলছে কি যে ক্ষেত্রে শব্দের পর, তাহলে যে ক্ষেত্রে শব্দের পর চতুর্থ পঞ্চম এবং অষ্টম তফসিলে কোনো ব্যক্তি শ্রেণীর আয় পরিগণনার জন্য, তাহলে এখানে যে ক্ষেত্রে পরে চতুর্থ পঞ্চম এই শব্দগুলো যুক্ত হবে। 31-এর একে একটা পরিবর্তন এসছে, তাহলে আমরা 31-এ চলে যাই। আর ধারা 31-এর মধ্যে বলা হচ্ছে কি উপধারা একে আহ, দফা খতে উল্লেখিত উক্ত ব্যক্তির জায়গায় এখানে উক্ত ব্যক্তির কোন স্বাভাবিক ব্যক্তি, উক্ত ব্যক্তি কোন স্বাভাবিক ব্যক্তি হইলে উক্ত স্বাভাবিক ব্যক্তির এই শব্দগুলো যোগ হবে খতে। তারপর হচ্ছে উক্ত ব্যক্তির, উক্ত শব্দের পরে স্বাভাবিক শব্দটি যোগ হবে ক্ষয়ের আতে, ক্ষয়ের আতে উক্ত ব্যক্তির প্রত্যেক স্বাভাবিক ব্যক্তি এই জিনিসটা যুক্ত হবে। 32-এ একটা জিনিস নিয়ে আসছে, এটা 32-এ উপধারা 2-তে, 32-এর উপধারা 2-তে বলা হচ্ছে কি ক এটা সম্পূর্ণ প্রতিস্থাপিত হবে। শেয়ার হোল্ডার পরিচালক নহেন এইরূপ অন্য কোনো কর্মচারীর হৃদযন্ত্র, বৃক্ক, চক্ষু, যকৃৎ ও মস্তিষ্ক সংক্রান্ত অপারেশন, কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন এবং ক্যান্সার সংক্রান্ত চিকিৎসা ব্যয় বাবদ প্রাপ্ত অর্থ। এবং দফা খতে সম্পূর্ণরূপে বা কেবল চাকরির উদ্দেশ্যে, এটার পরিবর্তে এই প্রান্তস্থিত এটা পরিবর্তে একটা সেমিকোলন বসবে। আর কোম্পানি কর্তৃক গোষ্ঠী বীমা এবং কর্মচারীর পক্ষে বীমা কোম্পানিকে প্রযোজিত প্রিমিয়াম, এই জিনিসটা গতে সন্নিবেশিত হবে। তাহলে গ এখানে দফা ক এর প্রান্তস্থ পরিবর্তে চিত্র এবং অতঃপর নিম্নরূপ দফা গ, এই ক্ষয়ের পরিবর্তে ক্ষয়ের পরে এই ব্যাখ্যার আগে এখানে গটা সংযোজিত হবে। আর ব্যাখ্যা অংশের গতে আমরা দেখি, ব্যাখ্যা অংশের গতে পারকুজিটের যে অংশটা, সেখানে একটা জিনিস পরিবর্তন আসবে। কোম্পানি কর্তৃক গোষ্ঠী বীমা করতে কোনো কর্মচারীকে বীমা কোম্পানিকে পরিশোধিত প্রিমিয়াম, এই জিনিসটা যুক্ত হবে গতে। তারপর বলা হচ্ছে কি আহ, গয়ের উপদফা আতে, গয়ের উপদফা আতে আয়ের পর নিম্নরূপ উপদফা ই, তাহলে আয়ের পরে ই একটা আসবে।